বিসমিল্লাহির রহমানির রহিম। আসসালামু আলাইকুম। প্রিয় ছাত্রছাত্রীরা, যারা বিএসসি ডিগ্রি পাস কোর্সে যারা আছে তাদেরকে সবাইকে স্বাগতম। আমি আজকের তোমাদের একটি ক্লাস নেব। তোমরা যারা ডিগ্রি সেকেন্ড ইয়ার আছো, বিএসসি পাস, তাদের এই ক্লাসটা খুবই গুরুত্বপূর্ণ, ফিজিক্স ক্লাস। আমি আজকে থার্ড পার্ট, যেটা তোমাদের তৃতীয় পত্রের উপরে কিছু কথা বলবো। এই ক্লাসগুলো যারা ইন্টারমিডিয়েট যারা আছো তাদের ফিজিক্স কেমিস্ট্রি উভয়ই কাজে লাগবে। সো আজকে আমি তোমাদের তৃতীয় পত্রের যে বিষয়গুলো আছে সেটির উপর কথা বলবো। ডিগ্রি দ্বিতীয় বর্ষের তৃতীয় ও চতুর্থ পত্র আছে তোমাদের। ডিগ্রি তৃতীয় পত্রের যে প্রথম অধ্যায়টি আছে সেটির নাম হচ্ছে গ্যাসের গতিতত্ত্ব। থার্ড পার্ট যেটা তোমাদের, সেটির প্রথম যে অধ্যায়টি আছে সেটির নাম হচ্ছে গ্যাসের গতিতত্ত্ব। এটা ইন্টারমিডিয়েট যারা পড়ো তাদেরও এই অধ্যায়টির উপর আলোচনা আছে। তোমরা জানো যে তোমাদের প্রশ্নগুলো সাধারণত তিনটা ভাগে হয়। একটি হচ্ছে অতি সংক্ষিপ্ত, আরেকটি সংক্ষিপ্ত, আরেকটি হয় ব্রড প্রশ্নের। তো অতি সংক্ষিপ্ত যেটা, ওটা 12টা কোশ্চেনের মধ্যে থেকে তোমাকে 10টা কোশ্চেন আনসার করতে হয়। আর যেটি সংক্ষিপ্ত থাকে ওখানে 10টায় 10 মার্কস। আর যেটা সংক্ষিপ্ত থাকে খ বিভাগে, এটিতে আছে তোমার 4টা বা 5টা কোশ্চেন আনসার করতে হয় 20 মার্কসের। আর বাকি এই 10 আর এখানে 20-30, বাকি 50 মার্কস রিটেন দিতে হয়, আর 20 মার্কস তোমাদের ইনকোর্সের উপরে। সো তোমরা ক্লাসটি মনোযোগের সাথে দেখলে আশা করি উপকৃত হবে। আজকে গ্যাসের গতিতত্ত্বের উপরে সংক্ষেপে, যতদূর সম্ভব সংক্ষেপে কিছু কথা বলবো এবং একটি পূর্ণ ক্লাস নেওয়ার চেষ্টা করব। আর আমি চেষ্টা করতেছি ক্লাসটা যত সংক্ষেপে নেওয়া যায়, একটু শর্ট টাইমে নিলে তোমাদের দেখতেও সুবিধা হবে। তো আমি আজকে বলবো কাইনেটিক থিওরি অফ গ্যাস, গ্যাসের গতিতত্ত্ব। কাইনেটিক থিওরি অফ গ্যাস, গ্যাসের গতিতত্ত্ব, এর উপরে আমরা কথা বলবো। গ্যাসের গতিতত্ত্বের মৌলিক ধারণা, প্রথমে যে আছে বেসিক কনসেপ্ট অফ কাইনেটিক থিওরি অফ গ্যাস, যে গ্যাসের গতিতত্ত্বের যে মৌলিক ধারণাটা কি, অর্থাৎ আমাদের গ্যাস অণুগুলো কী রকম আচরণ করে। আমরা জানি যে গ্যাস একটা বায়বীয় পদার্থ, এটার আচরণটা কি, গ্যাসটার কাজটা কি। গ্যাস হচ্ছে অণুগুলো সতত বিচরণশীল, অণুগুলো একে অপরের সাথে ধাক্কা খায়। গ্যাসের অণুগুলো যে গতিশীল থাকে, এই গতিশীলতার ফলে যে তাপের উদ্ভব হয়, এই তাপের উদ্ভব হওয়াটা, এটাই হচ্ছে মৌলিক ধারণা। এখানে সাধারণত বার্নৌলিকে গ্যাসের গতিতত্ত্বের জনক বলা হয়েছে। বিজ্ঞানী বার্নৌলি, তোমরা জানো, তাকে গ্যাসের গতিতত্ত্বের জনক বলা হয়েছে। এছাড়া এই সম্পর্কিত বিভিন্ন বিজ্ঞানী, যেমন ম্যাক্সওয়েল, বোল্টজম্যান, তারপরে জিন, বিজ্ঞানী ভ্যান ডার ওয়ালস এই সম্পর্কে কথাবার্তা বলেছেন। তো আমরা গ্যাসের গতিতত্ত্বের কিছু মৌলিক স্বীকার্য শিখব। ফান্ডামেন্টাল পোস্টুলেটস অফ কাইনেটিক থিওরি অফ গ্যাস, মৌলিক গ্যাসের গতিতত্ত্ব। অধ্যায়টার নাম হচ্ছে গ্যাসের গতিতত্ত্ব। এইটা অধ্যায়টার নাম হচ্ছে গ্যাসের গতিতত্ত্ব, কাইনেটিক থিওরি অফ গ্যাস। কাইনেটিক থিওরি অফ গ্যাস। তো প্রথমে আসবে গ্যাসের গতিতত্ত্ব কি জিনিস। গ্যাসের গতিতত্ত্ব এই বিষয়টা নিয়ে বিভিন্ন বিজ্ঞানী বিভিন্নভাবে কথাবার্তা বলেছেন, যে এইগুলো নিয়ে বিজ্ঞানীরা একটা নিজস্ব কিছু সিদ্ধান্তে স্বীকার্য, এগুলোকে বলা হয় স্বীকার্য। স্বীকার্য কি জিনিস? স্বীকার্য হচ্ছে সে পোস্টুলেটস, এর ইংরেজি হচ্ছে পোস্টুলেটস, অর্থাৎ স্বীকার করে নেওয়া হয়েছে, এর কোনো বাস্তবে প্রমাণ নেই, স্বীকার করে নেওয়া হয়েছে যে গ্যাসের অণুসমূহের আচরণ এইরকম হওয়া উচিত।
গ্যাসের যে স্বাভাবিক যে গতিবিধি, গ্যাসের যে ধর্ম, এর উপরে বিভিন্ন বিজ্ঞানী মিলে কিছু তত্ত্ব দিয়ে কিছু কথাবার্তা বলেছেন যে এইরকম হওয়া উচিত। যেমন এর মধ্যে আছে গ্যাসের অণুসমূহ সতত বিচরণশীল, অণুগুলো একে অপরের সাথে ধাক্কা খায়। এগুলো তুমি চিন্তা করবা গরুর রচনার মতো, গরুর কয়টি পা আছে, কয়টি শিং আছে, এইরকম যদি মনে রাখো। গ্যাসের অণুগুলো যেহেতু সতত, আমরা দেখি গায়ে আমাদের বাতাস লাগে, মানে গ্যাসের অণুসমূহ সতত বিচরণশীল। গ্যাসের অণুসমূহ গোলাকৃতি ধরা হয়েছে। গ্যাসের অণুসমূহ একে অপরের সাথে কোনো আকর্ষণ বিকর্ষণ নাই। অণুগুলো একে অপরের সাথে ধাক্কার ফলে একটা নির্দিষ্ট দূরত্ব অতিক্রম করে। এই নির্দিষ্ট দূরত্বের নাম হচ্ছে গড় মুক্ত পথ, যেটা আমরা পরবর্তীতে আলোচনা করব। তারপরে অণুসমূহ সতত বিচরণশীল। অণুসমূহ ধাক্কার ফলে আধারের বা পাত্রের দেয়ালের সাথে যে ধাক্কা খায়, এর ফলে চাপের সৃষ্টি হয়। এই যে এইরকম কিছু কিছু কথা আছে, এগুলো তোমরা খুব ইজিভাবে তোমরা এগুলো আয়ত্ত করার চেষ্টা করবে। মানে গতিসূত্রসমূহ মেনে চলে, এই যে কথাবার্তাগুলো আছে এগুলো তোমরা মনে রাখবে, তাহলে তোমাদের কাছে এই বিষয়গুলো ইজি হয়ে যাবে। অর্থাৎ অণুসমূহ গোলাকার, গোলকের ন্যায়, এদের আয়তন উপেক্ষণীয়, এদের আয়তন খুব নগণ্য, উপেক্ষণীয়। এই সমস্ত অণুসমূহের মধ্যে আকর্ষণ বিকর্ষণ নেই। এগুলো অনেক এরকম কিছু কয়েকটা স্বীকার্য তুমি তোমার মতো করে মনে রাখবা। এটা পরীক্ষা আসে যে গ্যাসের গতিতত্ত্বের স্বীকার্য লেখো। এরপরে আমরা যেখানে যাব যে আদর্শ গ্যাস বা নিখুঁত গ্যাস এবং বাস্তব গ্যাস বা প্রকৃত গ্যাস। আদর্শ গ্যাস কী জিনিস? আইডিয়াল গ্যাস আর পারফেক্ট গ্যাস অ্যান্ড রিয়েল গ্যাস। আদর্শ গ্যাস কী জিনিস? আদর্শ গ্যাস হচ্ছে যে সকল গ্যাস সকল তাপমাত্রা ও চাপে বয়েল চার্লস অ্যাভোগাড্রো সূত্র মেনে চলে। তোমরা ইন্টারমিডিয়েটে বা 9, 10-এও অনেকে পড়ছো যে বয়েল গ্যাস সম্পর্কে একটা সূত্র দিচ্ছে, চার্লস একটা সূত্র দিচ্ছে, অ্যাভোগাড্রো একটা সূত্র দিচ্ছে, এরপর ডাল্টনের আংশিক চাপ সূত্র আছে, গ্রাহামের গ্যাস সূত্র আছে, ব্রাউনীয় গতি আছে। এই যে সূত্রগুলো বললাম, এই সূত্রগুলো যে গ্যাস মেনে চলবে, অর্থাৎ সংজ্ঞাটা হচ্ছে এরকম: যে সকল গ্যাস সকল তাপমাত্রা ও চাপে গ্যাসীয় সূত্র যেমন বয়েল চার্লস এই সমস্ত অ্যাভোগাড্রো সূত্রসমূহ মেনে চলে, এই সমস্ত গ্যাসগুলোকে আদর্শ গ্যাস বলা হয়। বাস্তবে বলতে আদর্শ গ্যাস বলতে কিছু নেই, সাধারণত দুটো বা অল্প কিছু গ্যাস যেমন কার্বন ডাইঅক্সাইড, সালফার ডাইঅক্সাইড, এই সমস্ত গ্যাসকে আদর্শ গ্যাসের কাছাকাছি হিসাব করা হয়, যে এরা এই সমস্ত সূত্র মেনে চলে। বাস্তবে কোনো আদর্শ গ্যাস বলতে কোনো গ্যাস নেই। আর বাস্তব গ্যাস বা প্রকৃত গ্যাস হচ্ছে প্রকৃতির সকল গ্যাসই হচ্ছে বাস্তব গ্যাস। যে সকল গ্যাস, বাস্তব গ্যাসের সূত্র কি? যে সকল গ্যাস এই সকল তাপমাত্রা ও চাপে এই সমস্ত সূত্র, যে গ্যাসীয় যে সূত্রসমূহ আছে এই সূত্রগুলো মেনে চলে না, তাকে বাস্তব গ্যাস বলে। আমরা জানি যে আদর্শবাদী লোক যারা, তারা সাধারণত নিয়ম নীতি মেনে চলে, আর যারা বাস্তববাদী লোক তারা সাধারণত নিয়ম নীতি ওই রকম মানে না, তারা ন্যাচারাল নিয়মে চলে। তো আদর্শবাদীরা সাধারণত একটু সুবিধাবাদী হয়, আর বাস্তববাদীর একটু সুবিধাবাদী কম হয়। যাই হোক, এটা গ্যাসের বেলায় তোমরা এভাবে নিবা যে যারা সূত্র মেনে চলে তারা আদর্শ গ্যাস, যারা সূত্র মেনে চলে না তারা হচ্ছে বাস্তব গ্যাস। তো আদর্শ গ্যাসের বৈশিষ্ট্য ওই একই রকম, যে অণুসমূহ যারা গ্যাস, যে সমস্ত গ্যাসের অণুসমূহ বয়েল চার্লস অ্যাভোগাড্রো সূত্র মেনে চলে তারা হচ্ছে আদর্শ গ্যাস। আর ওইটা বৈশিষ্ট্যের মধ্যেই নিয়ে নেব। তো এরা পিভি সমান আরটি একটা যে সমীকরণ আছে, এদের মধ্যে এই যে সমীকরণ সব বয়েল চার্লস অ্যাভোগাড্রো মিলাইয়া এনআরটি যে সমীকরণটা আছে, এই সমীকরণটা যারা মেনে চলবে তারা হচ্ছে আদর্শ গ্যাস, আর যারা মেনে চলবে না তারা হচ্ছে বাস্তব গ্যাস। এর বৈশিষ্ট্যগুলো মেনে চলবা, বৈশিষ্ট্যগুলো পড়বা। তো এখন আর আদর্শ গ্যাসের ক্ষেত্রে এইটাই সাধারণত বেসিক, আর বাস্তব গ্যাসের ক্ষেত্রে যেটা বেসিক সেটা হচ্ছে ভ্যান ডার ওয়ালস সমীকরণ মেনে চলে। পি প্লাস এ ভাগ বি স্কোয়ার, পি প্লাস এ ভাগ বি স্কোয়ার, এরপরে ভি মাইনাস বি সমান আরটি। এটি হচ্ছে বাস্তব গ্যাসের ক্ষেত্রে এই সমীকরণটা মেনে চলে, আর এই সমীকরণটার নাম হচ্ছে ভ্যান ডার ওয়ালস সমীকরণ। এখানে পি চাপ, ভি আয়তন, ভি আয়তন, আর হচ্ছে মোলার গ্যাস ধ্রুবক, টি তাপমাত্রা, এ এবং বি হচ্ছে বিশেষ দুটি ধ্রুবক, ভ্যান ডার ওয়ালস ধ্রুবক বলা হয়।
তো এখন আমরা গড় বেগ শিখব, যে গড় বেগ কাকে বলে। গড় বেগ, গড় বর্গ বেগ, এই সমস্ত এখানে কয়েকটি সংজ্ঞা আছে। গড় বেগ কী জিনিস এগুলো আমরা শিখব। গড় বেগ, গড় বেগ হচ্ছে, এটা হচ্ছে মিন ভেলোসিটি, মিন মানে গড়। গড় বেগ হচ্ছে যে দুই বা ততোধিক বেগের মানের গড়কে গড় বেগ বলে। দুই বা ততোধিক বেগের মানে আমরা জানি যে গড় নির্ণয় করে কিভাবে, একাধিক রাশির সমষ্টিকে রাশির সংখ্যা দ্বারা ভাগ করতে হয়। যদি একাধিক গ্যাস অণু নেই, আমরা C1 C2 প্লাস C3 এরভাবে ডট ডট Cn পর্যন্ত নেই, n সংখ্যক অণু n দ্বারা যদি ভাগ করি তাহলে এটা হচ্ছে গড় বেগ। অর্থাৎ একাধিক গ্যাস অণুর বেগের সমষ্টিকে গড় বেগ বলে। একাধিক অণুর বেগের সমষ্টির গড় মানকে গড় বেগ বলে। তাহলে গড় বর্গ বেগটা কি জিনিস? গড় বর্গ হচ্ছে এইটার উপর যদি আমি স্কোয়ার দিই তাহলে এই সবার উপর এক একটা স্কোয়ার পড়বে। অর্থাৎ প্রত্যেকটি অণুর বর্গের গড় মান, বর্গের সমষ্টির গড় মানকে বলা হয় গড় বর্গ বেগ। এটি হচ্ছে গড় বর্গ বেগ। আর এটা হচ্ছে যে গড় বর্গ বেগের বর্গমূল। আমি যদি এখানে একটি, এটারে বলা হয় গড় বর্গবেগের বর্গমূল। অর্থাৎ প্রত্যেকটি অণুর গড় বর্গবেগের সমষ্টিকে বর্গমূল করলে, সমষ্টির গড় মানকে বর্গমূল করলে যেটা পাওয়া যায় সেটা হচ্ছে গড় বর্গবেগ বর্গমূল মান। তো এখানে তিনটা জিনিস তোমরা জানবা, একটি হচ্ছে গড় বেগ, আরেকটি হচ্ছে গড় বর্গবেগ, আরেকটি হচ্ছে গড় বর্গবেগের বর্গমূল মান। তো এই তিনটা জিনিস তোমরা শিখবে। একটা হচ্ছে প্রথম ডালে C1 প্লাস C2 প্লাস C3 প্লাস ডট ডট n ভাগ n, Cn ভাগ n। দ্বিতীয়টা হচ্ছে বর্গ দিছি, তৃতীয়টা হচ্ছে রুট দিয়া ব্যাখ্যা করা হয়। তোমরা একটু মিলিয়ে নিলে, এরকম যদি মিলিয়ে পড়ো তাহলে দেখা যায় এগুলো মনে থাকবে। এরপর তোমরা জানো এগুলো সবই কিন্তু পরীক্ষায় আসে, তোমরা শর্ট কোশ্চেনের মধ্যে পাবা। এরপরে আমি সিরিয়ালি যাচ্ছি আলোচনা করতে করতে। এখানে একটা মূল যে বিষয়টা আছে, একটি চাপের রাশিমালা আছে। এই প্রশ্নটা কয়েকটা ভাগে আসে, দেখাও যে মোট চাপের মান গতিশক্তির 2/3 এরকম আসে, বা দেখাও যে হাফ এম ভি স্কোয়ার গতিশক্তি সূত্রের সাথে মিলাইয়া দেয়, বা অথবা সরাসরি বলে যে চাপের রাশিমালা বের করো। তো যেভাবেই আসুক না কেন, আবার এই সমীকরণ থেকে সাধারণত যে আদর্শ গ্যাসের সূত্রসমূহ আছে সেই সূত্রসমূহগুলো প্রতিপাদন করতে বলে। যেভাবেই বলুক না কেন, তোমরা একটা প্রথমে যেই জিনিসটা শিখবা সেটা হচ্ছে চাপের রাশিমালাটা নির্ণয় করা শিখতে হবে তোমাদের। চাপের রাশিমালাটা কি? একটা 6 তল বিশিষ্ট, আমি তোমাদের বেসিক বিষয়গুলো এখানে ধারণা দেব। এখানে একটা 6 তল বিশিষ্ট একটি ঘনক বিবেচনা করি। ঘনক সাধারণত 6 তলই হয়। 6 তল বিশিষ্ট একটি ঘনক আমরা বিবেচনা করি। এই ঘনকটি XYZ অক্ষের সাপেক্ষে অবস্থান করছে। এর মধ্যে একাধিক গ্যাস অণু আছে, এটা বিবেচনা করতে হবে। সেই গ্যাস অণুগুলো সতত বিচরণশীল। তো অণুগুলো সর্বদা বিচরণশীল এবং এই দেয়াল থেকে এই দেয়ালে, এই দেয়াল থেকে এই দেয়ালে, এই দেয়াল থেকে এই দেয়ালে, প্রত্যেক দেয়ালের সাথে সর্বদা, অর্থাৎ এটা একটা পাত্রের দেয়ালের সাথে সতত বিচরণশীল, যেটা আমরা গতিতত্ত্বের মাধ্যমে শিখেছি। সেইগুলো গ্যাসগুলো প্রত্যেকটা মুহূর্তে একে অপরের সাথে ধাক্কা খায় এবং পাত্রের দেয়ালের সাথে ধাক্কা খায়। তো প্রত্যেকটি বাহুর দৈর্ঘ্য, যেহেতু এটি ঘনক, প্রত্যেকটি বাহুর দৈর্ঘ্য যদি হয় L, তাহলে আয়তন হচ্ছে V সমান হচ্ছে L3। V সমান হচ্ছে কি L3। যদি এই গ্যাসের মধ্যে একটি অণুর বেগকে আমরা বিবেচনা করি বিভিন্ন অক্ষ বরাবর, সেটির ভর যদি হয় m, তাহলে এটার এই অণুর বেগটা তিনটা অক্ষ বরাবর বিবেচনা করি, একটা u, আর একটা v, একটি w। এই তিনটি অক্ষ বরাবর যদি বিবেচনা করি তাহলে এর গড় বেগ পাওয়া যাবে, গড় বর্গবেগ পাওয়া যাবে u1 প্লাস u স্কোয়ার প্লাস
ভি স্কোয়ার প্লাস ডাব্লিউ স্কোয়ার। এটা হচ্ছে ওই অণুর গড় বর্গবেগ, ওই অণুটির গড় বর্গবেগ। ইউ স্কোয়ার প্লাস ভি স্কোয়ার প্লাস ডাব্লিউ স্কোয়ার। একটি অণু, সেই জন্য আমরা C1 লিখলাম। দুইটা অণু হলে C2, তিনটা অণু হলে C3 ডট 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 ডট, এরকম CN পর্যন্ত অণু বিবেচনা করতে পারবো। আর এখানে ইউ হচ্ছে এক্স উপাংশ, ভি হচ্ছে ওয়াই উপাংশ, বা ডাব্লিউ হচ্ছে জেড উপাংশ, তোমরা ঘুরাইয়ে ধরলেও ধরতে পারো। যদি একটি অণুটা ইউ এক্স অক্ষ বরাবর গতিশীল থাকে, তাহলে তার গড় ভরবেগ হবে এম ইউ। অণুটা যদি এক্স অক্ষ বরাবর গতিশীল থাকে, এই তলে এসে ধাক্কা খাবে, তাহলে অণুটার বেগ হচ্ছে এম ইউ। অণুটা আবার এই তলে ধাক্কা খেয়ে, এই তলে ধাক্কা খেয়ে আবার বিপরীত দিকে ছুটে আসবে, বিপরীত দিক ছুটে এসে এই তলে আবার ধাক্কা খাবে, এটা বিবেচনা করা হয়। অর্থাৎ এই তলে, অর্থাৎ সরাসরি এটা যদি উত্তর দিক হয় এটা দক্ষিণ দিক, এটা যদি পূর্ব দিক হয় তো এটা পশ্চিম দিক, এটা উপর হলে এটা নিচে, এরকম। যদি উত্তর দিকের দেয়ালে ধাক্কা খায় তাহলে সরাসরি বিপরীত দিকে দক্ষিণ দিকে আসবে। সেই জন্য এটা যেহেতু একটা অণু আমরা বিবেচনা করছি, যদি এটার প্রাথমিক বেগ ভরবেগ এম ইউ হয়, তাহলে দ্বিতীয় দিকে যখন ফিরবে তখন তার ভরবেগ হবে এম ইউ, তবে সেটা ঋণাত্মক, বিপরীত দিকে। সেই জন্য এটা বিপরীত দিকে আসতেছে, সেই জন্য এটা ঋণাত্মক। তাহলে এই দুইটা পেলাম, একটা হচ্ছে এক্স অক্ষের ধনাত্মক বরাবর, আর একটা হচ্ছে এক্স অক্ষের ঋণাত্মক বরাবর, মাইনাস। তাহলে মোট ভরবেগের পরিবর্তন কি হবে দেখো, এম ইউ প্লাস মাইনাস মোট ভরবেগের পরিবর্তন মানে মাইনাস এম ইউ। তাহলে এটা আমার প্লাস হয়ে যাবে। এম ইউ প্লাস এম ইউ সমান 2mu আসলো। আমি মান পেলাম 2mu। একটি অণুর জন্য আমরা পেলাম কত, 2mu। এখন চিন্তা করো, এটা হচ্ছে ভরবেগের পরিবর্তন। তাহলে আরেকটি কথা হচ্ছে, আমরা ভরবেগের পরিবর্তনের হার নির্ণয় করতে পারি। তাহলে ভরবেগের পরিবর্তনের হার যদি নির্ণয় করতে চাই, তাহলে টি দ্বারা ভাগ করতে হয়। এখন টিটা কি আমাদের এখানে? টি হচ্ছে, আমরা জানি একটি সূত্র, আমরা জানি এস ইজ ইকুয়াল টু ভিটি। এস ইজ ইকুয়াল টু কি, ভিটি। তা এটা আমাদের সূত্র। তাহলে এখানে এসটা কি, সরণ। সরণ হচ্ছে আমাদের এল পরিমাণ, তো এখানে লিখব এল। আর ভি হচ্ছে বেগ, মানে ইউ বেগে গেছে, সেই জন্য ইউ ধরবো আমরা। আর টি তো টি, তাহলে টি এর মান আসে এল ভাগ ইউ। আমরা যদি ভরবেগের পরিবর্তনের হারে, তোমরা বই থেকে লিখবা এল ভাগ ইউ, তাহলে এটা আসবে 2mu স্কোয়ার ভাগ এল। ইউটা উপরে চলে যাবে, আর গুণনের মাধ্যমে উপরে চলে যাবে, তাহলে 2mu স্কোয়ার ভাগ এল। তাহলে এইটি একটি মান পাওয়া গেল যে একটা অণুর ক্ষেত্রে ভরবেগের পরিবর্তনের হার 2mu স্কোয়ার ভাগ এল। তদ্রূপভাবে আমরা যদি ওয়াই অক্ষ বরাবর বিবেচনা করি, তাহলে হবে কি, তাহলে হবে ওয়াই অক্ষ বরাবর বিবেচনা করলে হবে এটা এক্স অক্ষ বরাবর, তাহলে ওয়াই অক্ষ বরাবরটা হবে 2m ভি স্কোয়ার ভাগ এল, 2m ভি স্কোয়ার ভাগ এল। তাহলে জেড অক্ষ বরাবরটা হবে কি 2m ডাব্লিউ স্কোয়ার ভাগ এল, 2m ডাব্লিউ স্কোয়ার ভাগ এল। তাহলে আমরা এরকম এক্স অক্ষ বরাবর 2m ইউ স্কোয়ার ভাগ এল, ওয়াই অক্ষ বরাবর 2m ভি স্কোয়ার ভাগ এল, জেড অক্ষ বরাবর 2m ডাব্লিউ স্কোয়ার ভাগ এল। তো এখন এইটাকে যদি আমরা যোগ করি একটি অণুর ক্ষেত্রে এইটা, তাহলে মোট ভরবেগের পরিবর্তনটা কি হবে? মোট ভরবেগের পরিবর্তনটা কি হবে? মোট ভরবেগের পরিবর্তন হবে 2m ইউ স্কোয়ার ভাগ এল প্লাস 2m ভি স্কোয়ার ভাগ এল প্লাস 2m ডাব্লিউ স্কোয়ার ভাগ এল। আমরা 2m ভাগ এল কমন নিলে ইউ স্কোয়ার প্লাস
ভি স্কোয়ার প্লাস ডাব্লিউ স্কোয়ার লেখা যায়। একটু বুঝতে পারছো তোমরা, আশা করি। তোমরা এটা দেখবা ইন্টারমিডিয়েট স্টুডেন্টদেরও এটা কাজে লাগবে। তো এখন আমরা জানি এই যে আমরা আগেই পেয়েছিলাম ইউ স্কোয়ার প্লাস ভি স্কোয়ার প্লাস ডাব্লিউ স্কোয়ার মানে সিএল স্কোয়ার, 2m c1 স্কোয়ার ভাগ এল। এখন এইটা পাইলাম আমরা প্রথম অণুর জন্য, একটা অণুর জন্য তার মোট ভরবেগের পরিবর্তন পাইলাম 2m c1 স্কোয়ার ভাগ এল। এরকম যদি c1 c2 c3 ডট ডট ইত্যাদি অণুর জন্য আমরা বিবেচনা করি তাহলে হবে কি, অর্থাৎ তুমি বিবেচনা করো c1 c2 c3 একাধিক এরকম অণু যদি আমরা বিবেচনা করি তাহলে মোট ভরবেগের যে পরিবর্তনটা আসবে সেটি হবে একাধিক অণুর ক্ষেত্রে তোমরা এটা বুঝে নেবা, যেহেতু তোমরা ডিগ্রির স্টুডেন্ট, একটু চিন্তা ভাবনা করে লিখবা। এল প্লাস 2m c2 স্কোয়ার ভাগ এল প্লাস 2m c3 স্কোয়ার ভাগ এল প্লাস ডট ডট প্লাস 2m cn স্কোয়ার ভাগ এল। এরকম একাধিক অণুর ক্ষেত্রে এটা লেখা যায় যদি n সংখ্যক অণু আমরা বিবেচনা করি। এখানেও দেখা যাবে যে 2m কমন যাবে, 2m ভাগ এল কমন যায়, তা লেখা যায় c1 স্কোয়ার প্লাস c2 স্কোয়ার প্লাস c3 স্কোয়ার প্লাস ডট ডট cn স্কোয়ার। তো এটা একেবারে ইজি ব্যাপার, এতটুকু হিসাব খুবই ইজি। এখন আমরা কি করব, এইটার একটা এন দ্বারা ভাগ, উভয় পক্ষে একটা এন দেব, লবহরকে এন দ্বারা গুণ করব আমরা। তাহলে এখানে বা সমান দিলেই হবে 2mn ভাগ এল, একটা এন যেহেতু বেশি দিচ্ছে এই এনটা আমরা নিচে দেব, c1 স্কোয়ার প্লাস c2 স্কোয়ার প্লাস c3 স্কোয়ার প্লাস ডট ডট ভাগ এন। তাহলে আমরা একটা এন এই এন কাটা গেলে পূর্বের জায়গায় আবার চলে যাবে, সেই জন্য আমাদের অতিরিক্ত কোনো কিছু নেওয়া হয় নাই। তো এখন এই যে c1 স্কোয়ার প্লাস c2 স্কোয়ার প্লাস c3 স্কোয়ার এইটার পরিবর্তে কি লেখা যায়, সি স্কোয়ার। এটা হচ্ছে গড় বর্গবেগ, গড় বর্গবেগ। তো এইটার ক্ষেত্রে লেখা যায় 2mn ভাগ এল ইন্টু সি স্কোয়ার, কারণ সি স্কোয়ার সমান হচ্ছে c1 স্কোয়ার প্লাস c2 স্কোয়ার প্লাস c3 স্কোয়ার। এখানে যদিও একটা গড় চিহ্ন আছে আমরা দিলাম না, গড় চিহ্নটা লাগবে না। তো এখন এটি হচ্ছে মোট ভরবেগের পরিবর্তনের হার, মোট অণুগুলো এই বক্সের মধ্যে বা ঘনকের মধ্যে মোট যে অণু আছে সেটির মোট ভরবেগের পরিবর্তনের হার হচ্ছে 2mn ভাগ এল ইন্টু সি স্কোয়ার। এখন এই যে একটি ঘনক আছে, এই ঘনবস্তুটার আবার আমরা জানি যে ভরবেগের নিউটনের সেকেন্ড ল, যেটা হচ্ছে নিউটনের সেকেন্ড ল হচ্ছে বল প্রয়োগ, নিউটনের যে তিনটা সূত্র, এই তিনটা সূত্রের মধ্যে একটা সংক্ষিপ্ত একটা বিষয় আছে, দেখ সে নিয়ে পরে কথা বলবো আমরা। দ্বিতীয় সূত্রে বলছে ভরবেগের পরিবর্তনের হার প্রযুক্ত বলের সমানুপাতিক, অর্থাৎ ভরবেগের পরিবর্তনের হার হচ্ছে প্রযুক্ত বলের সমানুপাতিক। তো সেক্ষেত্রে আমরা প্রযুক্ত বল যদি এফ হয়, এফ সমান মোট ভরবেগের পরিবর্তন, মোট ভরবেগের পরিবর্তন। তো এফ সমান লেখা যাবে এই মোট ভরবেগের পরিবর্তন। কিন্তু এফটা কি জিনিস, এখানে এফ হচ্ছে আবার আমরা যেটা জানি চাপ সমান কি বল ভাগ ক্ষেত্রফল, এটা তোমরা 19-এ জানছো যে চাপ সমান বল ভাগ ক্ষেত্রফল। তাহলে পি সমান এফ ভাগ এ বা এফ সমান কি পি ইন্টু এ, এরকম আসে। তা আমরা
এর মানটা এখান থেকে জানবো। এ হচ্ছে একটা তলের ক্ষেত্রফল, একটা বাহুর দৈর্ঘ্য যদি এল হয় তাহলে ক্ষেত্রফল হবে কি, একটি তলের ক্ষেত্রফল হবে কি এল স্কোয়ার। এখানে তল আছে মোট 6টা, তাহলে 6 এল স্কোয়ার। তাহলে এর মান বসাইতে পারি এফ সমান পি ইন্টু 6 এল স্কোয়ার। তো আমরা এই মানটা এখানে বসাই দেব। এফ এর পরিবর্তে আসবে 6 এল স্কোয়ার ইন্টু পি সমান 2m এল ইন্টু সি স্কোয়ার। দেখুন এল কিউব যদি এ পাশে চলে আসে 6 এল কিউব ইন্টু পি সমান 2mn সি স্কোয়ার, তাহলে পি ইন্টু এল কিউব সি স্কোয়ার ভাগ 6। এল কিউব মানে আয়তন, 3 বাহুর গুণফল হলে ভি হয়। তো সেক্ষেত্রে আমরা কি করব, পি ভি সমান এটা কাটা যাবে, 1/3 থাকবে এম এন সি স্কোয়ার। এটা হচ্ছে মূল সূত্র, এম এন সি স্কোয়ার। দেখুন এইটা নিয়ে, এই সূত্রটাকে নিয়ে আবার বিভিন্ন দিকে যাওয়া যায়। আমি সেই রকম কয়েকটা বিষয় একটু ইঙ্গিত দিতেছি তোমাদের সংক্ষেপে। যেমন এই এম হচ্ছে মোট একটি অণুর ভর, এন হচ্ছে মোট অণুর সংখ্যা। এইটাকে আবার ক্যাপিটাল এম দ্বারা প্রকাশ করা হয়, গ্রাম আণবিক ভর। এম হচ্ছে একটি অণুর ভর আর এন হচ্ছে সংখ্যা, তাহলে মোট অণুর পরিমাণ আমরা পেয়ে যাব। সেইটার আবার ক্যাপিটাল এম দ্বারা যদি প্রকাশ করি তাহলে লেখা যাবে যে পিভি সমান 1/3 mn সি স্কোয়ার। তোমরা এই বিষয়গুলো একটু নিজেরা চিন্তা করো যে খুবই ইজি বিষয়। এখান থেকে এখানে কিরকম আসলাম, পিভি সমান তাহলে 1/3 এম সি স্কোয়ার লেখা যায়, কারণ সেই হিসেবে এম এন সমান ক্যাপিটাল এম গ্রাম আণবিক ভর। আমি যদি ভিটাকে নিচে নেই, এরকম তুমি যেদিকে যেতে পারো, আমি একদিকে যাই, 1/3 এম ভাগ ভি সি স্কোয়ার, তাহলে পি সমান 1/3 রো সি স্কোয়ার। এটি হচ্ছে ঘনত্ব, কারণ ঘনত্ব সমান কি ভর বাই আয়তন, ভর ভাগ আয়তন। ঘনত্ব সমান ভর ভাগ আয়তন, এটা তোমরা শিখছো 9-10-এ। তাহলে এই ভর ভাগ আয়তন আছে, অর্থাৎ ঘনত্ব লিখে দিলাম। আবার এটাকে নিয়ে আরেকটি জায়গায় যেটা যাওয়া যায় সেটা হচ্ছে যে এটাকে যদি আমরা পি সমান 2/3 ইন্টু হাফ রো সি স্কোয়ার, দেখো লেখা যায়। আমি 2 কাটাতে গেলে আবার আগের জায়গায় চলে যাবে। তো এই হাফ রো সি স্কোয়ার, এটা দেখা যায় হাফ এম ভি স্কোয়ারের মতো। তাহলে হাফ এম ভি স্কোয়ার তোমরা কী পড়ছো, হাফ এম ভি স্কোয়ার কী পড়ছো, কে গতিশক্তি, এরকম হাফ এম ভি স্কোয়ার। তো এটারে লেখা যায় পি সমান 2/3 ইন্টু ই। এটা হচ্ছে গতিশক্তির 2/3। মোট চাপ হচ্ছে গতিশক্তির 2/3। এরকম প্রশ্নটা এরকম আছে, দেখাও যে গ্যাসের গতিতত্ত্ব অনুসারে দেখাও যে গ্যাস কর্তৃক মোট চাপ তার গতিশক্তির 2/3। প্রশ্নটা এরকমও আসে। তো এই প্রশ্নটার বিভিন্ন ফরম্যাট আছে। আবার আরও একটি বিষয় আমি দেখাই রাখি, যেমন এই যে জায়গাটা আছে, এখান থেকে একটি
বিষয় আমরা প্রতিপাদন করতে পারি। এটা দিয়ে সুন্দর গাণিতিক প্রবলেম সলভ করা যায়। এই যে বিষয়টা আছে, তো এইটা পিভি সমান কি লেখা যায়, আরটি এম সি স্কোয়ার। তো আরটি এম সি স্কোয়ার সমান 3RT, সি সমান √3RT ভাগ ক্যাপিটাল এম। এটি কিন্তু একটা সূত্র, গড়বর্গবেগ নির্ণয়ের একটা সূত্র। গড়বর্গবেগ তুমি নির্ণয় করতে পারবে। এখানে আর এর মান হচ্ছে, আর তো ধ্রুবকটি তাপমাত্রা, এম হচ্ছে আণবিক ভর। আবার এম নিয়ে কখনো যদি ঝামেলা পড়ে, এম ছিল কি mn, আবার এন সমান ক্যাপিটাল এম ভাগ স্মল এম, এরকম। এটা হচ্ছে আণবিক ভর আর এটা হচ্ছে পরিমাণ। এখান থেকে এরকম এগুলো নির্ণয় করা যায়, বিভিন্নভাবে সূত্রটা ব্যাখ্যা করা যেতে পারে। আবার যে আমরা যে রো সি স্কোয়ার করছিলাম, সেই রো এর মান নির্ণয় করা যেতে পারে 3p/রো, এরকম প্রশ্নটা সলভ করা যেতে পারে। তো বিভিন্নভাবে প্রশ্নটা নেওয়া যায়। তোমরা যেভাবে চেষ্টা করবে এগুলো বিভিন্নভাবে পরিবর্তন করার। অর্থাৎ আমি বলছিলাম যে পি সমান যে একটা সূত্র বের হয়েছে 1/3 রো সি স্কোয়ার, এটাও একটা সূত্র। এটি অনেক বিভিন্নভাবে এটা পরীক্ষায় আসে, যে এইটার একটা মান নির্ণয়ের, যে সি এর মান নির্ণয় করো, ঘনত্ব দেওয়া আছে, তাহলে সেটা কি রো সি স্কোয়ার সমান 3p, তাহলে সি সমান √3p/রো। এটা দিয়েও তোমরা গাণিতিক সমস্যা সলভ করতে পারো। পি হচ্ছে চাপ, রো হচ্ছে ঘনত্ব, এটা দিয়েও সলভ করা যেতে পারে। এরকম কিছু কিছু গাণিতিক সমস্যা তোমরা নিজেরা এটা দেখবে। এখান থেকে এরপরে আমরা দেখব যে গতিতত্ত্ব থেকে নিখুঁত গ্যাসের সূত্রগুলি প্রতিপাদন করা যায়। তোমাদের আসতে পারে নিখুঁত গ্যাসের সূত্র হচ্ছে অ্যাভোগাড্রোর সূত্র, বয়েলের সূত্র, চার্লসের সূত্র, এই সমস্ত সূত্রগুলো। তা আমি দুই একটা দেখাইলে তোমরা বুঝতে পারবা যে কোন নিয়মে করতে হবে। যেমন নিখুঁত গ্যাসের সূত্র, প্রথমেই আমরা অ্যাভোগাড্রোর সূত্রটা দেখব। অ্যাভোগাড্রোর সূত্রটায় আমরা পি এর আলোকে, আমরা অ্যাভোগাড্রোর সূত্রটা বা পিভি এর আলোকে এটা জানলাম যে এটা পিভি সমান 1/3 mn²। এটা থেকে আমরা অ্যাভোগাড্রোর সূত্র প্রতিপাদন করব। অ্যাভোগাড্রোর সূত্রটা যদি তোমাদের জানা না থাকে তাহলে এভাবে মুখস্থ করে নাও। সকল তাপমাত্রা ও চাপে সকল গ্যাসে মোট অণুর সংখ্যা সমান। সকল তাপমাত্রা ও চাপে বা সমান তাপমাত্রা ও চাপে সকল গ্যাসে মোট অণুর সংখ্যা সমান। তো সেক্ষেত্রে এই সূত্রটাকে যদি দুইটি অণুর ক্ষেত্রে আমরা বিবেচনা করি, তাহলে এখানে তাপমাত্রা, চাপ ও আয়তন কোনো পরিবর্তন হবে না। 1/3 m1 n1 c², এখানে c1²। তো এগুলো পরিবর্তন হবে। অণুর সংখ্যা, অণুর ভর এবং গড়বর্গবেগ, এগুলো পরিবর্তন হবে। আবার দ্বিতীয় অণুর ক্ষেত্রে আমরা যদি বিবেচনা করি পিভি সমান 1/3 m2 n2 c2²। তো শর্ত মতে এই পিভি সমান, শর্ত মতে এটা যেহেতু সমান, তাহলে লেখা যায় 1/3 m1 n1 c1² সমান 1/3 m2 n2 c2²। এটি লেখা যায়।
উভয় গ্যাসের তাপমাত্রা যেহেতু একই বলে এদের অণুর গতিশক্তি সমান হয়। অণুর গতিশক্তি সমান মানে হাফ, এটা গতিশক্তি যেহেতু সমান, এখানে এটা আমরা 3/2 দিয়ে লেখা যেতে পারে। এটা এরকম লেখা যেতে পারে যে m1 c1 স্কোয়ার ইন্টু n1 সমান 1/m2 c2 স্কোয়ার ইন্টু n2। তো এইটাকে আমরা সমান বানিয়ে দিতে পারি। এইটা আমরা হাফ নিয়ে করলেও করতে পারতাম, যে হাফের যে সূত্রটা আছে সেটা এইটা সমান হয়ে যায়। তো সেক্ষেত্রে n1 সমান n2, সুতরাং n1 সমান n2। এটা হচ্ছে অ্যাভোগাড্রোর সূত্র, যে অণুর সংখ্যা সমান। যে আমরা আলাদা আলাদা নিলাম, কিন্তু সেটা আমাদের প্রমাণে দেখলাম যে সমান এসে গেছে। এর থেকে বোঝা যায় যে অণুর সংখ্যা সমান। এরপরে আমরা দেখব বয়েলের সূত্র। বয়েলের সূত্রটা কি? বয়েলের সূত্র হচ্ছে বয়েলের সূত্রে তোমরা জানো টি ধ্রুব থাকে। তবে ভি সমানুপাতিক 1/p, আয়তন তার চাপের ব্যস্তানুপাতিক। তোমরা জানো যে ভি সমানুপাতিক 1/p, আয়তন তার চাপের ব্যস্তানুপাতিক যদি টি ধ্রুব থাকে। এখন এইটা থেকে এইটা কেমনে পাওয়া যায়? আমরা গ্যাসের গতি লিখবা, গ্যাসের গতিতত্ত্ব থেকে আমরা জানি যে পিভি সমান 1/3 mn c স্কোয়ার। তো সকল তাপমাত্রা ও চাপে যখন টি ধ্রুব থাকবে, যদি টি ধ্রুব থাকে তাহলে অণুর গতিশক্তি এবং অণুর ভর, অণুর সংখ্যা এবং গড় বেগ এগুলো স্থির থাকবে। যদি স্থির থাকে তাহলে লেখা যায় পিবি সমান ধ্রুবক, কনস্ট্যান্ট, বা ভি সমান ধ্রুবক ইন্টু 1/p। তাহলে ধ্রুবক এবং সমান চিহ্ন মিললে লেখা যায় ভি সমানুপাতিক 1/p। এই হচ্ছে বয়েলের সূত্র। এভাবে চার্লসের সূত্র প্রতিপাদন করতে পারবা। এগুলো দেখবা, এগুলো পরীক্ষা আসে যে গ্যাসের গতিতত্ত্ব থেকে বয়েলের সূত্র প্রতিপাদন করো, গ্যাসের গতিতত্ত্ব থেকে অ্যাভোগাড্রোর সূত্র প্রতিপাদন করো, গ্যাসের গতিতত্ত্ব থেকে চার্লসের সূত্র প্রতিপাদন করো। এই বিষয়গুলো একটু তোমরা দেখে রাখবা। আমরা এরপরে যে বিষয়টি নিয়ে আলোচনা করব সেটি হচ্ছে স্বাধীনতার মাত্রা, ডিগ্রিজ অফ ফ্রিডম। স্বাধীনতার মাত্রা কি জিনিস? স্বাধীনতার মাত্রা হচ্ছে কোনো গতিশীল সিস্টেমের অবস্থা বা অবস্থানকে বর্ণনা করার জন্য কোনো গতিশীল সিস্টেমের স্বাধীনতার মাত্রা। তোমরা লিখে নিতে পারো টপিকসটা, স্বাধীনতার মাত্রা। ডিগ্রিজ অফ ফ্রিডম, স্বাধীনতার মাত্রা। কোনো গতিশীল সিস্টেমে অবস্থা বা অবস্থাকে বর্ণনা করার জন্য মোট যত সংখ্যক স্বাধীন রাশি বা স্বাধীন চলরাশির প্রয়োজন হয় তাকে স্বাধীনতার মাত্রা বলে। যেমন আমরা এক্স অক্ষ বরাবর কোনো জিনিসের গতিকে বিবেচনা করতে গেলে, বা একটা সরলরেখা বরাবর কোনো জিনিসের গতিকে বিবেচনা করতে গেলে একটি অক্ষের প্রয়োজন হয়। অনুভূমিক তল বরাবর কোনো জিনিসকে যদি বিবেচনা করতে চাই দুইটি অক্ষের প্রয়োজন হয়। তারপরে শূন্যে কোনো জিনিস বিবেচনা করতে গেলে তিনটে অক্ষের প্রয়োজন হয়, এক্স ওয়াই জেড। আবার গতিশীল কোনো বস্তুর গতিশীলতাকে ব্যাখ্যা করার জন্য চারটা অক্ষ বা এর একাধিক আসতে পারে, এরকম অক্ষের প্রয়োজন হয়। এগুলো হচ্ছে স্বাধীনতার মাত্রা। যেমন এক পরমাণু গ্যাসের, যেগুলো সাধারণত এক পরমাণু গ্যাস, এগুলো স্বাধীনতার মাত্রা 1। তোমরা জানো যে এক পরমাণু গ্যাসের স্বাধীনতার মাত্রা হচ্ছে 1।
সরি একটি যেগুলো এক পরমাণু গ্যাসের অণুর স্বাধীনতার মাত্রা হবে 3, দ্বিপরমাণু গ্যাসের স্বাধীনতার মাত্রা হবে 5। যেমন হিলিয়াম গ্যাস, যারা হিলিয়াম, নিয়ন, আর্গন, ক্রিপ্টন, জেনন, রেডন, কারণ এরা কোনো বন্ধন গঠন করে না, এর জন্য এদের স্বাধীনতার মাত্রা হবে 3। আর যেগুলো দ্বিপরমাণু গ্যাস, এদের স্বাধীনতার মাত্রা হবে 5। এর যার 3টি হবে রৈখিক গতির জন্য এবং 2টি হবে ঘূর্ণন গতির জন্য, কারণ এরা দ্বিপরমাণু গ্যাস, এই জন্য 3টি হবে রৈখিক গতির জন্য, 2টি হবে ঘূর্ণন গতির জন্য। এই আমি কিছু স্বাধীনতার মাত্রা বলছি। হিলিয়াম গ্যাসের স্বাধীনতার মাত্রা হচ্ছে 3, হাইড্রোজেন, অক্সিজেন, নাইট্রোজেন, এই সমস্ত গ্যাসের, কার্বন মনোঅক্সাইড, এদের স্বাধীনতার মাত্রা হবে 5। আবার হচ্ছে 3 পরমাণু গ্যাস যারা, যেমন কার্বন ডাইঅক্সাইড, অক্সিজেন, ওজোন, তারপর মিথেন, এই সমস্ত গ্যাসের স্বাধীনতার মাত্রা হবে 6। তো এইরকম স্বাধীনতার মাত্রাকে সংখ্যা নির্ণয়ের জন্য যে সূত্রটা আছে সেটা হচ্ছে NF সমান 3n - R, এরকম একটা সূত্র আছে। তো এটি দিয়ে স্বাধীনতার মাত্রা নির্ণয় করা যায়। এখানে n হচ্ছে অণুর সংখ্যা, অণুর সংখ্যা হচ্ছে n, এবং যত সংখ্যক মাত্রায় বিবেচনা করা যায় সেটা হচ্ছে R। তো এই সূত্রটা, যেমন যারা এক পরমাণু গ্যাস তাদের কোনো মাত্রা নাই এবং অণুর সংখ্যাও একটা, তার মানে স্বাধীনতার মাত্রা 3। যে সময় দ্বিপরমাণু গ্যাস 3 দুগুণে 6, মাত্রা 1, স্বাধীনতার মাত্রা হবে 3 দুগুণে 6 - 1, 5। এরকম যেসব 3, 3 আর 9, যে সমস্ত 3 পরমাণু গ্যাস তাদের মাত্রা আবার 3টা, 9 থেকে 3 বাদ গেলে থাকবে 6। এরকম বিভিন্ন ধরনের স্বাধীনতার মাত্রা এখানে ব্যাখ্যা করা যাবে এই সূত্র দিয়ে। তো প্রত্যেক গতিশীল সংস্থাকে বর্ণনা বা ব্যাখ্যা করার জন্য মোট যত সংখ্যক স্বাধীন রাশির প্রয়োজন হয় তাকে স্বাধীনতার মাত্রা বলে। এরপরে হচ্ছে যে স্বাধীনতার মাত্রা গেল শক্তির সমবিভাজন নীতি, প্রিন্সিপাল অফ ইকুইপার্টিশন অফ এনার্জি। ইকুইপার্টিশন অফ এনার্জি, শক্তির সমবিভাজন নীতি, তোমরা একটা জানো এটা। শক্তির সমবিভাজন নীতিটা কি, যে কোনো গতীয় সিস্টেমের মোট শক্তি সাম্যাবস্থায় বিভিন্ন স্বাধীনতার সংখ্যার মাঝে সমানভাবে বণ্টিত হয়। কোনো গতীয় সিস্টেমের মোট শক্তি তাপীয় সাম্যাবস্থায় বিভিন্ন স্বাধীনতার মাত্রার মধ্যে, তোমরা লিখতে পারো, কোনো গতীয় সংস্থার মোট শক্তি তাপীয় সাম্যাবস্থায় বিভিন্ন স্বাধীনতার মাত্রার মধ্যে সমানভাবে বণ্টিত হয় এবং প্রত্যেক স্বাধীনতার মাত্রায় বণ্টিত শক্তির পরিমাণ 1/2 kT। এটা প্রত্যেক স্বাধীনতার মাত্রায় বণ্টিত শক্তির পরিমাণ হচ্ছে কত? 1/2 kT। অর্থাৎ এটা ব্যাপারটা এমন যে আমার কাছে যেই পরিমাণ টাকা আছে সেটা আমি 5 জন বা 10 জনের মাঝে সমানভাবে ভাগ করে দেব, কিন্তু কেউ তাতে 10 টাকা বা 20 টাকার বেশি পাবে না বা 500 টাকার বেশি পাবে না। এরকম যদি কথা থাকে, কন্ডিশন থাকে, তো প্রত্যেক গতি সংস্থার মোট শক্তি বিভিন্ন স্বাধীনতার মাত্রায় সমানভাবে বণ্টিত হবে, কিন্তু কেউই 1/2 kTর বেশি পাবে না, এরকম কথাটা। তো এটি তোমরা মুখস্থ রাখবা। এই পর্যন্ত আজকের ক্লাসটা থাকবে। তো এরপরে আমরা আরও বিভিন্ন বিষয়গুলো যেগুলো আছে পর্যায়ক্রমে আলোচনা করব। এরপরে গড় মুক্ত পথ আছে, সেগুলো আমরা পর্যায়ক্রমে আলোচনা করতে থাকবো। তো এই ক্লাসটা আজকের মতো এখানেই শেষ। ক্লাসের মাঝখানে কিছু হঠাৎ লেখায় বা ভুল ত্রুটি থাকতে পারে, এগুলো তোমরা পর্যালোচনা করে তারপরে একটু লেখবা বা পড়ালেখা করবো। সবাইকে ধন্যবাদ। আল্লাহ হাফেজ। আসসালামু আলাইকুম।